হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোটর ডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ। আর ফাইনালি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি 2025 হন্ডা শাইন 125 OBD2B মডেল। এবার টানে থামনে থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, ভিডিওতে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করব। কিন্তু শুধুমাত্র রাইড এক্সপিরিয়েন্সই নয়, এখানে যেহেতু এটা OBD2B মডেল, কী কী চেঞ্জ হয়েছে সেটার ব্যাপারে ডিসকাস করব। চেঞ্জের জন্য রাইডে কি এক্সপিরিয়েন্স আমরা ডিফারেন্ট পাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর তার সাথে ফিচার, স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজ ব্যাপারটা আপনাদের বলবোই, সো দ্যাট ভিডিও এন্ড পর্যন্ত জন্য আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে 2025-এ দাঁড়িয়ে যদি ডেলি কমিউটিংয়ের জন্য যদি 125 সিসির এই বাইকটা আপনি কিনতে চান, বা যদি কম্পিটিশনের সাথেও যদি বাইকটাকে কম্পেয়ার করেন, তাহলে বাইকটা কেনা আপনাদের জন্য কতটা ঠিক হতে পারে। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু স্টার হন্ডা কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে নিতে পারি। যদি আপনি কৃষ্ণনগর বা আশেপাশে এরিয়াতে থাকেন, কোনো রকমের এখানে যদি আপনি হন্ডার প্রোডাক্ট কিনতে চান, ইনক্লুডিং বিগ উইং প্রোডাক্ট, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। বন্ধুগণ, তবে ওয়াক অ্যারাউন্ড দিয়ে স্টার্ট করা যাক। আর সবথেকে প্রথমে আপনাদের সাথে আমি যেটা শেয়ার করবো সেটা হচ্ছে কিটা। ঠিক আছে, কিটা কিন্তু আগের মতনই আছে, হন্ডার লোগোর সাথে নর্মাল কি, এটাতে কিন্তু কোনো চেঞ্জ হয়নি। কিন্তু এটা কিন্তু 2025-এর OBD2B মডেল, এখানে অনেকগুলো চেঞ্জ হয়েছে। কি চলুন সব থেকে প্রথমে সেটার ব্যাপারে কথা বলা যাক। দেখুন, কালারে 19-20 খুব একটা তফাৎ হয়নি, কিন্তু এই যে কালারটা, ঠিক আছে, এটা আপনি একটা নতুন কালার বলতে পারেন, বিকজ এখানে PS ব্লু এই যে কালারটা এখানে এসেছে। ঠিক আছে, আর বলতে পারেন যে এর বাদে কিন্তু আর আগে যে কালারগুলো আপনারা পাচ্ছিলেন সেটা এখনও পাবেন না। 360 ভিউ অফ দিস পার্টিকুলার কালার থ্রু আউট দ্য ওয়াক অ্যারাউন্ড আপনারা দেখতে পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে যদি আমি আপনাদেরকে এখানে বলি যে মেন চেঞ্জ কী হয়েছে, ঠিক আছে, এখানে টেকনিক্যালি চেঞ্জ আগে স্পেশালি যদি আপনি এখানে ডিস্ক মডেলটাও দেখেন, আনফর্চুনেটলি সেটা এখনও পর্যন্ত এখানে অ্যাভেলেবেল হয়নি, খুব তাড়াতাড়ি চলে আসবে। কিন্তু হ্যাঁ, যেটা এসেছে সেটা নিয়ে আপনাদের আমি রিভিউটা এখানে আপনাদের পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। যদি আপনি দেখেন তাহলে আগে কিন্তু এখানে একটা কেবল পেতাম, যেটা হচ্ছে অ্যাক্সেলারেশন কেবল ছিল, সেটা কিন্তু এখন নেই। ঠিক আছে, সো এটা একটা ব্যাপার আছে। সেকেন্ড যদি দেখেন তাহলে সবথেকে বড় চেঞ্জ, যেটা এখন আমরা SP125 বেস মডেল বা লিভোতেও মোটামুটি পাচ্ছি, যেটা আমরা আগে SP125-এও পেতাম, ওই সেম বলতে পারেন মিটার কনসোলটা এখানেও আমরা এখন পেয়ে যাচ্ছি। আগে যেটা পুরোপুরি বলতে পারেন একটা অ্যানালগ মিটার কনসোল ছিল, সেটা এখন পুরোপুরি এখানে ডিজিটাল হয়ে গেছে। যদি বা ব্লুটুথে কিন্তু আমরা এখনও পর্যন্ত এখানে পাচ্ছি না। এখানে বলতে পারেন ইঞ্জিন ম্যালফাংশন লাইট, নিউট্রাল পজিশন সেন্সার, এখানে যদি আমরা টার্ন সিগন্যালগুলো দেখি তাহলে সেটাও আমরা এখানে দেখতে পাবো। আর তারপরে অন করলে পুরো একটা সোয়াইপ, ধর এখানে ফিউল গেজ সেন্সার, এখানে স্পিডোমিটার, এখানে টাইম। আগে কিন্তু গিয়ার পজিশন সেন্সারও পেতাম না, সেটাও আমরা এখানে এখন পাচ্ছি। আর তারপরে সিলেক্ট বাটনটা ইউজ করলে রেঞ্জের পরে এই যে টোটাল মানে ওডোমিটার কত, ট্রিপ এ, ট্রিপ বি, ঠিক আছে, কিলোমিটার্স পার লিটার, এই যে অ্যাভারেজ যে ব্যাপারটা, এগুলো কিন্তু আমরা এখানে দেখতে পেয়ে যাবো। আর তার বাদে যদি দেখেন, যদি ডিস্ক মডেলে যান, যেটা এখানে আপনি পাচ্ছেন না, সেটা হচ্ছে এখানে আপনি একটা সি টাইপ মোবাইল চার্জিং পোর্ট পাবেন যদি আপনি ডিস্ক মডেলে চলে যান, তাহলে এটাও একটা চেঞ্জ। আর তারপরে যদি দেখেন, এখানে এখন ওই কিল সুইচটাকে সরিয়ে এখানে এখন i3s-এর একটা বাটন অ্যাড করা হয়েছে, ইন্টেলিজেন্ট স্টার্ট স্টপ বলতে পারেন আপনি। ঠিক আছে, তো এইটা কী করে কাজ করছে বন্ধুগণ, আগে যখন আমরা এটা রাইডে যাব তখন আমি আপনাদেরকে বলবো। সো এটাও একটা চেঞ্জ হিসাবে মানতে পারেন। আচ্ছা, এরপরে SP125, তারপরে বলতে পারেন SP160 বা ইউনিকর্ন 160-তে আমরা দেখেছি OBD2B মডেল হিসেবে এখানে কিন্তু একটা সেন্সার অ্যাড করা হয়েছিল, এখানেও মোটামুটি সেম, সো দ্যাট এটাকে যেন আরও পলিউশন ফ্রি করা যায়। আচ্ছা, তারপরে আমি কিন্তু এখানে এক্সস্টে খুব বেশি কিন্তু এখানে আমি চেঞ্জ বুঝতে পারছি না আগের মতো। ঠিক আছে, সো আগে যেরকম ছিল এখনও মোটামুটি আমি সেরকমই বুঝতে পারছি। আর তারপরে যদি আপনি দেখেন, রিয়ারে কিন্তু আগে 80/100 সেকশনের টায়ার ছিল, আর ড্রাম ব্রেক বা ডিস্ক ব্রেক দুটো মডেলে, কিন্তু এখন কিন্তু 90/90 সেকশনের টায়ার উইথ 18 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। সো এই যে চেঞ্জটা হয়েছে, এর জন্য আমরা ওভারঅল কি এখানে ডিফারেন্স বুঝতে পারছি চালানোর টাইমে, এটা কিন্তু ডেফিনেটলি আমরা ডিসকাস করব চালানোর সময়। তো মোটামুটি আপনাদের বলে দিচ্ছি যে এখানে চেঞ্জ কী হয়েছে। আচ্ছা, এরপরে কালারটা 360 ভিউ আবার বলছি, আপনি থ্রু আউট দ্য ওয়াক অ্যারাউন্ড কিন্তু পেয়ে যাবেন। এরপরে যেটা আপনাদের সাথে আমি ডিসকাস করবো সেটা হচ্ছে অ্যাবাউট প্রাইস। দেখুন, প্রাইসটা এখনও পর্যন্ত জানতে পারিনি, বিকজ বাইকটা জাস্ট নেমেছে যখন আমি বাইকটা আপনাদের জন্য বলতে পারেন এখানে রিভিউর জন্য নিয়ে এসেছি। কিন্তু হ্যাঁ, আমি এটা বলতে পারি আগে এই ড্রাম মডেলটা মোটামুটি 1,05,000, ডিস্ক মডেলটা মোটামুটি যেখানে আপনি সামনে 240mm ডিস্ক ব্রেক পাচ্ছেন, সেটা মোটামুটি আপনি 1,05,000 পর্যন্ত অন রোড পেতেন। হ্যাঁ, এটা কিন্তু আমি উইদাউট অ্যাক্সেসরিজের প্রাইস বলছি, অ্যাক্সেসরিজে গেলে হয়তো প্রাইসটা একটু বাড়বে। কিন্তু এই যে আমি আপনাকে 1,01,000 বা 1,05,000 ডিস্কের জন্য বললাম, এর উপরে কিন্তু এখন আপনাকে আরও 2 থেকে 3,000 টাকা কিন্তু বেশি পে করতে হতে পারে। এক্স্যাক্ট প্রাইসটা যখন আমি জানতে পারবো, পিন কমেন্ট বা ডিসক্রিপশন বক্সে আমি আপনাদের জন্য কিন্তু পিন করে দেবো। কিন্তু হ্যাঁ, 2 থেকে 3,000, তার বেশি আপনাকে পে করতে হচ্ছে না এখানে। ঠিক আছে, আচ্ছা, এরপরে যদি আপনি দেখেন আমি ওভারঅল এখানে পাচ্ছি কী সেটার ব্যাপারে কথা বলি।
দেখুন এখানে একটা সুন্দর ভাইজার পাবো, যেখানে হন্ডার বলতে পারেন এই ব্র্যান্ডিংটা আছে। আর এখানে যে আমি কিটা অন করছি, আগের মতন এখনও কিন্তু আমি এখানে হ্যালোজেন হেডল্যাম্পের এই যে সেটআপটা, এটা আমি এখানে পেয়ে যাবো। এটা কিন্তু অলওয়েজ অন, এটা কিন্তু অফ করার কিন্তু আমি এখানে কোনো অপশন পাচ্ছি না। কিন্তু যদি এখানে দেখেন হাই বিম লো বিম পাস লাইটের জন্য সুইচ দেওয়া আছে, এই যে হাই বিম লো বিম অ্যান্ড দেন পাস লাইটের জন্য কিন্তু এখানে সুইচ দেওয়া আছে, ঠিক আছে। এবার এটাকে অফ করার আগে আমি আপনাদের যেটা দেখাতে চাইবো সেটা হচ্ছে আগের মতন এখনও আমি ফ্রন্টে বা রিয়ারে সেম এই যে বাল্বটার ইন্ডিকেটার, ফ্লেক্সিবল বাল্বটার ইন্ডিকেটার, এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তারপরে নিচে যদি দেখেন এখানে কিন্তু নাম্বার প্লেট লাগানোর জায়গা আগের মতন এখনও 31 mm টেলিস্কোপিক ফোক, সুন্দর একটা ফাইবারের মাডগার্ড আর সেম টায়ার 80/100 সেকশনের উইথ 18 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, এটা কিন্তু এখনও চেঞ্জ করা হয়নি। ইনফ্যাক্ট যদি আপনি ব্রেকিং সিস্টেম দেখেন, সেফটি কম্বি ব্রেকিং সিস্টেম আছে, রেয়ার ব্রেকটা ইউজ করলে কিন্তু ফ্রন্ট ব্রেকটা অনেকটা ইউজ হয়, সো দ্যাট ব্রেকিংটাকে যেন আরও ভালো করা যায়, সেটাও কিন্তু এখনও চেঞ্জ হয়নি। আমি অলরেডি বলেছি এটা আপনাদের জন্য আমি 130 mm ড্রাম ব্রেক ভার্জনটা নিয়ে এসেছি, কিন্তু যদি আপনি ডিস্ক মডেল যান 240 mm ডিস্ক ব্রেকটাও কিন্তু আপনি এখানে ফ্রন্টে পেয়ে যাবেন। তার সাথে সাসপেনশনে আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে রিফ্লেক্টারটা, এটা আপনার জন্য আছে। আর যদি আপনি অ্যাক্সেসরিজে যান তাহলে কিন্তু আপনি এখানে একটা ক্র্যাশ গার্ডও লাগাতে পারছেন না। তারপরে যদি আমি ইঞ্জিনটার ব্যাপারে আপনাদের বলি, এখানে কিন্তু কোনো রকমের কোনো চেঞ্জই হয়নি। এখনও আমরা এখানে সেম অ্যাপ্রক্সিমেটলি 125cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ফিলেন্টেড ইঞ্জিন পাচ্ছি উইথ দিস কিক স্টার্ট। পাওয়ার ফিগার্সও মোটামুটি সেম 10.7 PS এর পাওয়ার অ্যান্ড 11 নিউটন-মিটারের টর্ক, ঠিক আছে, এটাতে কোনো চেঞ্জ হয়নি। আর বিকজ আমি এখানে ইঞ্জিনের ব্যাপারে কথা বলছি, এক্সস্টটা এখানে সামনে খুব সুন্দর আপনাদের জন্য এখানে ওয়েট করছে। চলুন তবে এর যে এক্সস্ট সাউন্ড সেটাও আমি আপনাদেরকে এখানে শুনিয়ে দিই, যে আওয়াজটা কীরকম আসছে। তবে আওয়াজটা আপনারা শুনিয়েছেন কীরকম আপনাদের লেগেছে নিচে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখানে ব্রেক লিভার বা মানে বলতে পারেন এখানে ফুট রেস্ট বা এই যে ব্রেক লিভারের কোয়ালিটি যথেষ্ট ভালো। আর এই যে এনহ্যান্স স্মার্ট পাওয়ার আছে, এটা দিয়ে কোম্পানি চেষ্টা করছে ইঞ্জিনের ভিতরে এখানে বলতে পারেন ফ্রিকশনটাকে কমিয়ে স্মুথনেসটাকে বাড়ানো, আর বলতে পারেন যে যেন মাইলেজটাকে যেন এখানে এনহ্যান্স করা যায়। আর এখানে দেখতে পাচ্ছেন ক্রোম এলিমেন্টের ইউজ হয়েছে, এখানেও সুন্দর স্টিকারিং, আর এটা কিন্তু নীল কালার, ঠিক আছে। আর এখানে এই যে এরকম টেক্সচার দিয়ে আপনি সুন্দর এখানে এই স্টিকারিংগুলো পাচ্ছেন। আর এখানে হন্ডার এই যে 3D যে ব্যাপারটা মেটালিক ট্যাঙ্কের উপরে কিন্তু আপনারা এখানে এটা দেখতে পেয়ে যাবেন। এরপরে রিয়ারের ব্যাপারটা বলি, আগের মতন এখনও এই যে বলতে পারেন যে বাল্ব টেল ল্যাম্প সেটা পাচ্ছি ফ্রন্টের মতন, রিয়ারেও সেম এখানে ফ্লেক্সিবল বাল্বটার ইন্ডিকেটার্স, লম্বা টেল টায়ারি ওই কাদামাটির থেকে বাঁচানোর জন্য, রিফ্লেক্টার নাম্বার প্লেট লাগানোর জায়গা সেম পাচ্ছি। অ্যান্ড আগের মতন বলেছি টায়ারটা এখনও চেঞ্জ হয়ে গেছে, 10 mm পর্যন্ত বেড়েছে, কতটা ভালো আগে চালানোর টাইমে দেখবো আমরা। 130 mm এর ড্রাম ব্রেক অ্যান্ড দেন বোথ সাইডে আমরা সেম এখানে বলতে পারেন যে এই অ্যাডজাস্টেবল এখানে ডুয়াল হাইড্রোলিক শক অ্যাবজর্বার আমরা পেয়ে যাচ্ছে। আর তারপরে এখানে বক্স সেকশন সুইংআমের সাথে লেফট সাইডে যদি আসি, বিকজ দেখুন এটা একটা কিন্তু পিওর বলতে পারেন ওই কমিউটিং ফোকাসড বাইক, সো পিছনে লেডিস যদি বসে থাকে তার জন্য এখানে সারি গার্ড বা ফুট রেস্ট এইগুলো আমরা পাচ্ছি। মেন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সার উইথ হিল অ্যান্ড টো শিফটার, এই জিনিসটা আমরা এখানে পাচ্ছি। কিন্তু হ্যাঁ, এখানে কিন্তু প্রতিটা গিয়ারই পেছন দিকে লাগবে, ঠিক আছে। তো এটাও কিন্তু আমরা টেস্ট করে দেখবো আগে চালানোর টাইমে যে কতটা ভালো অ্যাক্সেলারেশন দেয় আমাদের এই বাইকটা। আর তারপরে যদি আপনি দেখেন এখানে সিট হাইটটা খুব বেশি নয়, 791 mm, সো আপনার হাইট যদি মোটামুটি এখানে 5'4" পর্যন্ত হয়ে থাকে, আপনার এই বাইকটাকে চালাতে কিন্তু খুব একটা অসুবিধা হবে না। আর তারপরে কুশনিংটা কীরকম আগে বলবো, কিন্তু হ্যাঁ স্ট্রেট সিট যেহেতু আছে, সুন্দর পেছনে ধরে বসার জন্য গ্র্যাব হ্যান্ডেল আছে, সো পিলিয়নের এখানে অসুবিধা হবে না, ঠিক আছে। মানে ফ্যামিলির সাথে বলছি, স্পেশালি বয়স্ক যদি মা বা এরকম কেউ বসে থাকে তো বসতে অসুবিধা হবে না। ট্যাঙ্কটা যদি দেখেন কমপ্লিটলি মেটালিক ট্যাঙ্ক, আর এখানে 10.5 লিটারের ট্যাঙ্ক আর E20 স্টিকারিং আছে, হুইচ ক্লিয়ারলি শোজ যে আপনি কিন্তু ফ্লেক্স ফুয়েল দিয়েও বাইকটাকে রান করাতে পারবেন। মাইলেজ মোটামুটি 60+ আপনি এখানে কিন্তু এক্সপেকটেশন রাখতে পারেন। গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখেন 162, উইচ ইজ লিটল লেস, কিন্তু ঠিক আছে। আর তারপরে দেখুন ওয়েটটা এখনও পর্যন্ত জানা যায়নি, কিন্তু আগের মতন এখনও সেম ধরতে পারেন 130 mm। খুব যদি কম বেশি হয় 1-2 কিলোগ্রামই কম বেশি হবে, বিকজ আমরা SP 125 বা SP 160তেও দেখেছি ওয়েট একটু কমানো হয়েছে। সো এখানে যদি কমে গিয়েও থাকে, নোটিফিকেশনটা যে আসবে আমি আপনাদের জন্য এখানে ডেসক্রিপশন বক্স বা পিন কমেন্টে আমি দিয়ে দেবো, ঠিক আছে। আর তারপরে যেটা আমি আপনাদের বলতে চাইবো সেটা হচ্ছে অ্যাবাউট দ্য হ্যান্ডেল বার ফিলটা কীরকম আগে চালানোর টাইমে বলবো, কিন্তু হ্যাঁ এটাকে আগে অন করি। হাই বিম লো বিম পাস লাইটের সুইচ, টার্ন সিগন্যালস, হর্নটা ঠিকঠাক খুব বেশি লাউড না। আর এটা হচ্ছে ITS ইন্টেলিজেন্ট স্টার্ট স্টপ সিস্টেম, এটা কী করে কাজ করে আগে ডেফিনেটলি আপনাদেরকে আমি চালানোর টাইমে বোঝাবো। আর অলরেডি মিটার কনসোলটা কীরকম করে কাজ করছে সেটা আপনাদেরকে আমি বলেই দিয়েছি। আর দেখুন এখানে কতটা ভালো রিয়ার ভিউ দিচ্ছে। চলুন আমরা রাইডে যাই, দেন এটার ব্যাপারে কথা বলবো।
তবে বন্ধুগণ এবার রাইড রিভিউটা দিয়ে শুরু করা যাক অফ 2025 হন্ডা শাইন 125। এবার দেখুন সিট হাইটটা কত, মোটামুটি ধরুন ওই 791 mm, কিন্তু আমি এখানে যেটা বলবো সেটা হচ্ছে সিট হাইট যাই হোক মোটামুটি 5'3'4" পর্যন্ত হাইট হলে আপনার খুব একটা অসুবিধা হবে না, কিন্তু সিটটা দেখুন ইজ নট ভেরি সফট, নট ভেরি হার্ড, কমফোর্টেবল সিট। আর দেখুন সবথেকে বেস্ট ব্যাপারটা কী বলুন তো, সামনের দিকে পা করে বসছেন, যথেষ্ট আপরাইট, পিলিয়ন হোক বা আপনার মানে স্পেসের এখানে কোনো রকমের অসুবিধা হচ্ছে না। সো এই ব্যাপারটা কিন্তু ডেফিনেটলি আপনি এখানে পাচ্ছেন। ঠিক আছে, চলুন তবে এখানে এবার স্টার্ট করা যাক টাইমটা ওয়েস্ট না করে। আর এবার কিন্তু প্রতিটা গিয়ার কিন্তু পেছনের দিকে আছে, ঠিক আছে, 5টা গিয়ারই পেছন দিকে। এই যে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার। এবার এই যে 11 নিউটন মিটার পর্যন্ত টর্ক যেটা আমরা পাচ্ছি না, সেটা কিন্তু ডেফিনেটলি এখানে বুঝতে পারছি। এবার এটা ব্যাপারে আগে আমরা অ্যাক্সেলারেশন টেস্ট করার পরে এটা ব্যাপারে কথা বলবো। কিন্তু হ্যাঁ, যেটা আমি বলতে পারি আপনাদেরকে যে ক্লাচের ব্যাপারটা কিন্তু নট সফট, নট হার্ড, ইজ অন দ্য মিড সাইড। আর তারপরে যদি আপনি গিয়ার দেখেন, গিয়ারটা কিন্তু একটু আপনাকে কিন্তু এফার্ট দিতে হচ্ছে আপ ডাউন করার জন্য, ঠিক আছে, কিন্তু স্মুথনেস আছে কোনো, সেটাতে আপনার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আর তারপরে দেখুন, যেহেতু আমি এখানে ইন্টেলিজেন্স স্টার্ট স্টপ ব্যাপারটা পাচ্ছি আর আমি এটাকে এখানে অন করে রেখেছি, সো এখানে এই যে এটা এখানে ইন্ডিকেট হচ্ছে। এবার ধরুন আমি যদি এখানে গাড়িটাকে ধরুন সামনে ধরে নিন, এখানে সিগন্যাল আছে, আমি ধরুন যদি এটাকে ধরুন এই যে আমি গিয়ারে যদি আমি এখানে ক্লাচ ধরে যদি এটাকে বন্ধ করে রাখি, এই যে দাঁড়িয়েছিলাম, এবার দেখুন এটা এখানে ব্লিঙ্ক করতে শুরু করেছে, বিকজ ইঞ্জিনটা আপনি আপ শাটডাউন হয়ে গেছে। এবার যদি এখানে নিউট্রালে থাকতাম তাহলে আমার এখানে ক্লাচ ধরারই প্রয়োজন হতো না, যেহেতু এখানে আমি এখানে এটাকে ফার্স্ট গিয়ারে রেখেছি, ক্লাচটা ধরে যেই আমি থ্রটলটা দিলাম, গাড়িটা কিন্তু এখানে অন হয়ে গেছে। ঠিক আছে, সো এটা কিন্তু একটা খুবই সুন্দর টেকনোলজি বলতে পারেন এখানে মাইলেজ সেভ করার জন্য। এবার আপনাদের এখানে কি বক্তব্য সেটা কিন্তু ডেফিনেটলি নিচে কমেন্ট করে জানাবেন। আর এরপরে যেটা আপনাদেরকে আমি মানে বলতে চাইবো সেটা হচ্ছে অ্যাবাউট ইট অ্যাক্সেলারেশন। চলুন তবে এর মানে অ্যাক্সেলারেশনটা টেস্ট করা যাক, তারপরে এর যে পারফরমেন্স সেটা ব্যাপারে আপনাদের সাথে আমি আগে ডিসকাস করবো। উইল স্টার্ট উইথ 3 হর্নস, অলরেডি হ্যাভ কেপ্ট ইট অন ফার্স্ট গিয়ার। $60 crossed. Let's go for 100. No vibration till now. Shifted to 5th gear. Let's see when can we reach 100. Wind blast, zabardast wind blast. দেখুন বন্ধুগণ, সোজা কথা যেটা আপনাদেরকে আমি বলবো সেটা হচ্ছে ভাইব্রেশন কিন্তু আগের থেকে অনেকটা বেশি কন্ট্রোল আপনি বুঝতে পারছেন। এখানে মোটামুটি 90-95 SP 125 মতনই বলবো, ওই রেঞ্জটাতে গেলেও কিন্তু আপনার খুব বেশি ভাইব্রেশন ফিল হচ্ছে না, কিন্তু হ্যাঁ তার উপরে গেলে ডেফিনেটলি কিন্তু আপনি একটা ভাইব্রেশন ফিল করতে পারবেন। ঠিক আছে, আর তারপরে যেটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে অ্যাবাউট স্টেবিলিটি। আগের থেকে দেখুন ডেফিনেটলি একটা ইম্প্রুভমেন্ট হয়েছে, কিন্তু খুব বেশি না, কিন্তু একটা যে ছোট্ট ইম্প্রুভমেন্ট হয়েছে, এখন একটু বেটার স্টেবিলিটি সেটা আপনি বুঝতে পারছেন। আর দেখুন কমফোর্টেবল ক্রুজিং স্পিড এরকম লং রাইডে যদি যান, ঠিক আছে, আমি বলতে পারি 100-105 পর্যন্ত, তার উপরে গেলে কিন্তু ভাইব্রেশনটা আপনি ফিল করতে পারবেন। ঠিক আছে, আর তারপরে দেখুন মোটামুটি এখানে আমি 4th গিয়ারে রেখেছি, 20-22 স্পিডে চালাচ্ছি, তাও ইঞ্জিন স্টলিং নেই। সো ডেফিনেটলি আপনি এটাকে ট্রাফিকেও এই স্পিডে দিয়ে হাই গিয়ারে এই স্পিডে দিয়েও চালাতে পারবেন, খুব একটা অসুবিধা হবে না। ইঞ্জিন হিটিংয়ের আপনি খুব একটা প্রবলেম পাবেন না, আর মাইলেজ মোটামুটি আপনি 60-65 পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন 2 থেকে 3টে সার্ভিস হয়ে যাওয়ার পরে। ঠিক আছে, আর এবার যেটা আপনাদের সাথে ডিসকাস করবো বন্ধুগণ সেটা হচ্ছে অ্যাবাউট ইটস ব্রেকিং। মোটামুটি এটাকে নিয়ে যাব ধরুন এখানে 60 পর্যন্ত, তারপরে ফ্রন্ট ব্রেকটা ইউজ করবো। আর এই যে দেখুন, আই উইল বি অনেস্ট, এখানে ফ্রন্টে আমি 130 mm ড্রাম ব্রেক পাচ্ছি। দেখুন এটা আমি বলবো না যে মানে খুব একটা খারাপ রেসপন্স, যথেষ্ট ভালোই, কিন্তু মানে দাঁড় করিয়ে দিচ্ছে বাইকটাকে যথেষ্ট ভালোভাবে। কিন্তু হ্যাঁ, যদি আমি এখানে 240 mm যদি ডিস্ক ব্রেক পেতাম তাহলে কিন্তু ডেফিনেটলি এর থেকে আরও অনেক বেটার আমি এখানে রেসপন্স পেতে পারতাম। সো দেখুন, আমাদের মধ্যে অনেকে আছে যারা ড্রাম ব্রেক চান, সো তাদের জন্য ঠিক আছে, কিন্তু যদি বেটার ব্রেকিং পারফরমেন্স চান, আমার মনে হয় আপনি 3-4 হাজার টাকা বেশি দিয়ে যদি আপনি ডিস্ক ব্রেক এডিশনে যান, আপনি একটা ভালো ব্রেকিং রেসপন্স পাবেন, বেটার ব্রেকিং রেসপন্স পাবেন দ্যান দিস ড্রাম মডেল। আর এবার চলুন যে রিয়ার ব্রেক সেটাকেও এখানে ইউজ করবো, মোটামুটি ওই 60 পর্যন্ত নিয়ে যাবো। এই যে 60তে গিয়ে রিয়ার ব্রেক। দেখুন রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটা অ্যাপ্লাই হয়ে যাবে বিকজ অফ কম্বি ব্রেকিং সিস্টেম, কিন্তু আমার খুব একটা তফাৎ মনে হয়নি। ওই যেরকম প্রোগ্রেসিভ ব্রেকটা প্রেস করলে রিয়ার ব্রেকটা হালকা একটু স্পিড কাট ডাউন, ওই ফিলটাই আমি পেয়েছি, খুব একটা এখানে আমি জিনিস আলাদা বুঝতে পারিনি। আর এবার রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকে ইউজ করে দেখবো, বিকজ ওটা কিন্তু ফেসরানো থেকে অনেকটা প্রোটেক্ট করে। দেখছেন গাড়ি কীভাবে লোকজন চালাচ্ছে, মোটামুটি নিয়ে যাবো এটাকে 60 পর্যন্ত। আর এই যে রিয়ার উইথ ফ্রন্ট,
দেখুন আমার মনে হয় ওভারঅল ব্রেকিং রেসপন্স এখানে যথেষ্ট ভালো, কিন্তু ডেফিনেটলি আবার বলবো ড্রাম ব্রেকে যদি আপনার প্রয়োজন হয়ে থাকে এই বাইকটা যথেষ্ট ভালো, কিন্তু যদি আরও বেটার ব্রেকিং রেসপন্স চান তাহলে ডিস্ক ব্রেক এডিশনে যান, ওখানে কিন্তু ডেফিনেটলি এর থেকে অনেকটাই বেটার রেসপন্স আপনারা পাবেন। আর এবার যেটা ব্যাপারে বলবো সেটা হচ্ছে অ্যাবাউট সাসপেনশন। দেখুন ফ্রন্ট হোক বা রিয়ার হোক আমি বলবো মোটামুটি মিড সাইডে সেট করা আছে, খুব বেশি স্টিফ না, খুব বেশি হার্ড না, কিন্তু দেখুন হাই স্পিড হোক টপ স্পিড হোক আমি বলবো যে স্টেবিলিটিতে কোনো প্রবলেম হয়নি, বাট হ্যাঁ আগের থেকে ডেফিনেটলি স্টেবিলিটি একটু বেটার, কিন্তু টায়ারগুলো যদি আরও বেশি মোটা পেতাম, অ্যাটলিস্ট যেরকম এসপিতে আছে অ্যাটলিস্ট রিয়ার টায়ারটা যদি 100-এর হতো তাহলে আরও বেটার হতো, রিয়ার টায়ারটা যদি 100-এর পেতাম, তাই না? এবার আপনাদের কী এটা বক্তব্য সেটা আপনারা জানাবেন, কিন্তু এখনও নর্মাল কন্ডিশনে কিন্তু খুব একটা স্টেবিলিটির আমার এখানে প্রবলেম কিন্তু বোধ হয়নি, ঠিক আছে? আর যেটা বলছিলাম আর কি, ফ্রন্ট হোক বা রিয়ার মিড সাইডে সেট করা আছে, হাই স্পিড টপ স্পিড বা হালকা ফুলকা কর্নারিংও আপনাদের হেল্প করবে, খুব একটা প্রবলেম হবে না। কিন্তু হ্যাঁ যদি আপনি গাড্ডার রাস্তাতে যান, দেখুন এরকম না যে আপনার একদমই গাড্ডাটা ফিল হবে না, গাড্ডা আপনার ফিল হবে, কিন্তু অনেকটা অ্যাবজর্ব করবে, মানে অনেকটা কমফোর্টেবল রাইড দেবে। ইনফ্যাক্ট যদি এসপি 125-এর সাথে কম্পেয়ার করেন ওখানে কিন্তু সাসপেনশন যথেষ্ট স্টিফ, ওর তুলনায় যদি এখানে দেখেন যথেষ্ট কিন্তু আপনি এখানে ওই কমফোর্টেবল ব্যাপারটা আপনি এখানে পাবেন। একদমই যে যার ফিল হবে না সেটা না, কিন্তু অনেকটা অ্যাবজর্ব হবে, আর আপনার কোমরে ঝটকাটা কিন্তু অনেকটা কম লাগবে যদি আপনি এটাকে স্পেশালি আবার বলি এসপি 125-এর সাথে যদি কম্পেয়ার করেন, ঠিক আছে? তাহলে এটা ছিল অ্যাবাউট সাসপেনশন, মানে যে কোনো বলতে পারেন ইন্ডিয়ান রোড কন্ডিশনে আপনাকে হেল্প করবে, সুইটেবল, ঠিক আছে? আপনার কোনো অসুবিধা হবে না। আর এরপরে যেটা আপনাদের আমি বলবো সেটা হচ্ছে ওভারঅল রাইড কমফর্ট বা রাইড হ্যান্ডলিং নিয়ে। এরকম যখন করছেন 113 কিলোগ্রামই ধরুন, বাইক কিন্তু খুব একটা ওয়েট ফিল হয় না, মানে লাইটই ফিল হয় বলতে পারেন, ঠিক আছে? আর রিয়ার ভিউ মিরার যথেষ্ট ভালো রিয়ার ভিউ দিচ্ছে, স্পিডোমিটার ওডোমিটার টাকোমিটারটা তো নেই, গিয়ার পজিশন সেন্সার আছে, যদি আপনি ডিস্ক মডেলে যান তাহলে কিন্তু আবার বলতে পারেন যে মোবাইল চার্জিং পোর্টটাও আপনি ওখানে পেয়ে যাবেন, যথেষ্ট আপরাইট বসছেন, ব্রেকিংটা যথেষ্ট ভালো, দেখুন অ্যাক্সেলারেশনটাও কিন্তু যথেষ্ট ভালো। আর তারপরে অলরেডি আপনাদেরকে আমি বলেছি যে এখানে সিটিং পজিশনটা সেটা মানে রাইডারটাও যথেষ্ট কমফোর্টেবল সিটিং পজিশন, পিলিয়নের জন্যও যদি আপনি দেখেন তাহলে খুব একটা অসুবিধা আপনার বোধ হচ্ছে না। দেখুন আমি বলবো যে সিটি কমিউটস ডেলি কমিউটের জন্য ডেলি রাইডের জন্য তো যথেষ্ট ভালো, কিন্তু ওকেশনাল যদি লং রাইডেও যান না, এই যে আপনি আপরাইট বসছেন তার জন্য কিন্তু আপনার একটা কমফোর্টেবল রাইডই পাবেন, ঠিক আছে? সো দেখুন এবার এই বাইকটার ব্যাপারে মানে যা যা ছিল না ছিল সব কিছু কথা বলা হয়ে গেছে, চলুন এবার যাই একটা কনক্লুশন আর দেন দেখি ওভারঅল এই বাইকটাকে কেনা কতটা ঠিক হবে, স্পেশালি যদি এর কম্পিটিশনের সাথে বাইকটাকে যদি কম্পেয়ার করা হয় তাহলে। তবে বন্ধুগণ এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক যে বাইকটা কেনা আপনাদের জন্য 2025-এ কতটা ঠিক হতে পারে, যদি আপনি এখানে এর লুকের সাথে কম্পেয়ার করেন। গ্ল্যামার 125 ওজি মডেলটা স্ট্রেটের কম্পিটিশন হিসাবে আসবে। প্রাইস যদি দেখেন ওখানে বেস মডেলটা ড্রাম মডেলটা মোটামুটি 1,06,000, ডিস্ক মডেলটা মোটামুটি 1,10,000 টাকা পর্যন্ত পাবেন। এখানেও মোটামুটি ওই রকমই প্রাইস রেঞ্জ, হয়তো 1 থেকে 2,000 টাকা আপনি এখানে কম পে করছেন, খুব বেশি প্রাইসের তফাৎ নেই। এবার এই বাইকটা কেনা ঠিক হবে কিনা সেটা দেখা যাক। দেখুন এটাতে কোনো ডাউট নেই, আমি যখনই হন্ডার যে কোনো বাইক বা স্কুটার নিয়ে আসি আমি এই কথাটা বলি, হন্ডার রিলায়েবল ইঞ্জিন। তো এই জিনিসটার সাথে যদি আপনি একটা ভালো লম্বা সিট ফ্যামিলির সাথে রাইড করার জন্য সেটা চাইছিলেন, ভালো মাইলেজ মোটামুটি 60-65 পর্যন্ত, আরও ফিচার ওয়াইজ বাইকটাকে ভালো চাইছিলেন, যেরকম কমপ্লিট বলতে পারেন ডিজিটাল, এখানে আপনি বলতে পারেন মিটার কনসোলের সাথে ওই যে গিয়ার পজিশন সেন্সার ওইগুলো চাইছিলেন, ভালো হ্যান্ডলিং, ভালো ব্রেকিং অ্যান্ড দেন ভালো অ্যাক্সেলারেশন, এই জিনিসগুলোর জন্য আমার মনে হয় 2025-এ দাঁড়িয়ে ওই যে OBD2B মডেল এখানে শাইন 125-এর এটা কিনা কিন্তু যথেষ্ট ভালো। কিন্তু হ্যাঁ সেম পারফরমেন্স, সেম হ্যান্ডলিং, সেম বলতে পারেন আপনি মাইলেজের সাথে যদি আপনি ফিচার ওয়াইজ যদি আরেকটু বেটার চাইছিলেন, যেরকম রাতে রাইড করার জন্য বলতে পারেন প্রজেক্টর এলইডি হেডল্যাম্পের সেট আপ, বা ওই হিরো অ্যাজ আ ব্র্যান্ড যদি আপনার মানে ওন করতে কোনো প্রবলেম না থাকে, আমার মনে হয় গ্ল্যামার 125 ওজি মডেল কিন্তু একটা ভালো বাইক 125 সিসিতে ডেলি কমিউটিংয়ের জন্য ওন করার জন্য, ঠিক আছে? এবার দেখুন এই বাইকটাতে কি চেঞ্জ হয়েছে, প্লাস মাইনাস সব কিছু আমি আপনাদের বলে দিয়েছি, কম্প্যারিজন করেছি উইথ গ্ল্যামার ওজি মডেল যেটা কি টাফেস্ট কম্পিটিটর। এবার আপনাদের কি মনে হয় আফটার দিস রিভিউ এই বাইকটা আপনি কিনবেন শাইন 125 OBD2B মডেল, নাকি আপনি এখন আবার গ্ল্যামার 125 ওজি মডেলের সাথে যাবেন? নিচে কমেন্ট করে জানাতে কিন্তু প্লিজ ভুলবেন না। আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে প্লিজ একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে প্লিজ ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি দেখা হবে বন্ধুগণ এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।